চরণবাবুর ধাবায় বিরিয়ানি রান্না করে। প্রত্যেক দিন তার একটাই কাজ, সেটা হলো সকাল থেকে উঠে নিজের সংসারে রান্না করা আর তারপর ধাবায় গিয়ে বিরিয়ানি রান্না করে অনেক লোকেদেরকে খাওয়ানো। তার হাতের তৈরি বিরিয়ানির স্বাদ খুবই ভালো হওয়ায় চরণবাবুর ধাবা কখনো ফাঁকা থাকে না, সবসময় তার ধাবায় গ্রাহক আসতেই থাকে। এভাবেই তার দিন কাটতে থাকে। বিরিয়ানি নিয়ে কোনো সমস্যা না হলেও চরণবাবুর ধাবায় একটাই সমস্যা হয়, আর সেটা হলো চরণবাবুর খারাপ ব্যবহার। গ্রাহকদের সঙ্গে তার ব্যবহারের জন্য ধীরে ধীরে অনেকেই সেই ধাবায় আসতে বন্ধ করে দেয়। এই সত্যিটা কিছুতেই স্বীকার করতে চায় না। এই তৃপ্তি, কাল থেকে তোকে আর ধাবায় বিরিয়ানি রান্না করতে আসতে হবে না। তোর রান্না করা বিরিয়ানির স্বাদ এখন অনেক বাজে হয়ে গেছে, তাই ধাবায় কোনো গ্রাহক আর খেতে আসতে চাইছে না। আপনার কোথাও ভুল হচ্ছে চরণদা, আমার বিরিয়ানি রান্নার মধ্যে কোনো সমস্যা নেই। এমনকি গ্রাহকরা আমাকে নিজে এসে বলে গেছে যে আমার হাতে চিকেন মটন বিরিয়ানি রান্না খুব ভালো হয়। আমার মনে হয় আপনার ব্যবহারে কোথাও সমস্যা আছে। তোর এত বড় সাহস, তুই আমার ধাবার একটা সামান্য রাঁধুনি হয়ে আমার ব্যবহারের উপর প্রশ্ন তুলছিস? এক্ষুনি আমার ধাবা থেকে বেরিয়ে যা। আমি তোর বদলে বড় রেস্টুরেন্টের একটা শেফ রাখবো, তারপর দেখবি অনেক অনেক গ্রাহক আমার ধাবায় বিরিয়ানি খেতে আসবে। তোর মতো অনামুখ গরিব মেয়ের জন্য আমার ব্যবসা আরো মন্দা যাচ্ছে। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না, আমি চেষ্টা করব যাতে আমার হাতের বিরিয়ানি আরো সুস্বাদু হয়। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন তাহলে আমার সংসার চলবে কি করে? আমার ব্যবহার খারাপ বলার আগে এইসব কথা তোর ভাবা উচিত ছিল। এখন আর আমার সামনে নাটক করে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। যা, বেরিয়ে যা বলছি। এই বলে চরণবাবু তৃপ্তিকে ধাবা থেকে তাড়িয়ে দেয়। বরাবরই সে নিজের ধাবাতে বড় রেস্টুরেন্টের শেফ রেখে রান্না করার পরিকল্পনা করেছিল, আর তাই সে এখন তৃপ্তিকে কাজে রাখে না। তৃপ্তিরও আর কিছু করার থাকে না, সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর তৃপ্তি নিজের স্বামী রতনকে সব ঘটনা জানায়। আরে তুমি বোকার মতো কান্নাকাটি কেন করছো? তুমি বিরিয়ানি রান্না করতে পারো, এটাই তো তোমার সবচেয়ে বড় অস্ত্র। আর যে রান্না করতে পারে তার কোনোদিনও কাজের অভাব হয় না। এখন আমি যে টাকা রোজগার করি তাই দিয়ে তো আমাদের সংসার চলে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না, আমি কোনোদিনও বাড়িতে বসে থাকিনি, তাই এখন আমি কিভাবে কাজ ছেড়ে বাড়িতে বসে থাকবো? আর তুমি তো ভালো করে জানো আমাদের ছেলের পড়াশোনায় মাস গেলে কত টাকা খরচ হয়। তুমি সংসার চালিয়ে ছেলের পড়াশোনার খরচ কিভাবে চালাবে বলো? তারা স্বামী স্ত্রী দুজনেই কথা বলছে, এমন সময় গুড্ডু তার মায়ের কাছে আসে। ও মা, তুমি আমাকে বলেছিলে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, তাই আমি সকাল থেকে কিছু না খেয়ে তোমার বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করে বসে আছি। আমাকে এখন চিকেন বিরিয়ানি রান্না করে খাও তো মা। আমার কাছে চিকেন কেনার মতো টাকা নেই। আজকে ভেবেছিলাম ধাবায় বিরিয়ানি রান্না করে রোজ হিসেবে যে টাকাটা পাবো সেই টাকা দিয়ে চিকেন কিনে এনে গুড্ডুকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কিন্তু এখন আমি কি করে ছেলেটাকে বিরিয়ানি রান্না করে দেবো? তুমি যদি আমাকে বিরিয়ানি রান্না করে না দাও তাহলে আমি আর কোনোদিনও বাড়িতে খাবার খাবো না। তুমি প্রত্যেকদিন ধাবায় গিয়ে সবাইকে বিরিয়ানি রান্না করে খাও, শুধু আমার বেলায় তোমার বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করে না। এভাবে গুড্ডু বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করলে তার মায়ের মন খুবই খারাপ হয়ে যায়, কারণ ছেলে একদিন চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে আর তার মা ভালো করে বিরিয়ানি রান্না করতে জানলেও টাকার অভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারে না। কিভাবে এখন ছেলেটাকে বিরিয়ানি রান্না করে দেই বলো তো? তোমার কাছে যদি টাকা থাকে বাজার থেকে আমাকে একটু চিকেন কিনে এনে দাও, তারপর আমি ছেলেটাকে চিকেন বিরিয়ানি বানিয়ে দেবো। আমার কাছে একটা টাকাও বেঁচে নেই তৃপ্তি, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আছে। আজকে সকালবেলায় আমি রেশন দোকান থেকে অনেকগুলো ডিম কিনে নিয়ে এসেছি, আর ঘরে তো চাল আছে। তাই দিয়ে তুমি আমাদের ছেলেকে ডিম বিরিয়ানি রান্না করে খাইয়ে দাও, দেখবে ও ঠিক খেয়ে নেবে। তৃপ্তি রতনের কথা শুনে গুড্ডুর জন্য ডিম বিরিয়ানি রান্না করতে শুরু করে। তার হাতে রান্না করা ডিম বিরিয়ানি অপূর্ব স্বাদের হয়। গুড্ডু নিজের কান্নাকাটি থামিয়ে চিকেন বিরিয়ানির কথা ভুলে গিয়ে নিজের মায়ের হাতে রান্না করা ডিম বিরিয়ানি চেটে পুটে খায়। এমনকি রতন এবং তৃপ্তিও সেই ডিম বিরিয়ানি মজা করে খায়। আচ্ছা তৃপ্তি, তুমি তো চরণবাবুর ধাবার মতো নিজেরও একটা ধাবা খুলতে পারো, কারণ তুমি তো ভীষণ সুন্দর বিরিয়ানি রান্না করো। আর চরণবাবু নিজে বিরিয়ানি রান্না করতে না পারলেও রাঁধুনিটাকে বিরিয়ানি রান্না করে যে পরিমাণ টাকা লাভ করে তার থেকেও বেশি টাকা তো তুমি লাভ করতে পারবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো এখন চিকেন আর মটনের বাজারে কত দাম? এখন বিরিয়ানির ধাবা খোলার টাকা আমি কোথা থেকে জোগাড় করব? তার উপর আমাদের কাছে তো কোনো জায়গাও নেই। আরে তোমাকে চিকেন আর মটন বিরিয়ানি রান্না করতে কে বলেছে? তুমি ধাবা খুলে সেই ধাবায় ডিম বিরিয়ানি রান্না করবে, দেখবে সব গ্রাহকরা চরণবাবুর ধাবাতে বড় শেফের হাতের বিরিয়ানি ছেড়ে তোমার হাতে রান্না করা ডিম বিরিয়ানি খেতে দৌড়ে আসবে। রতনের এক বন্ধু জয়বাবু সেই এলাকার প্রমোটার ছিল। প্রমোটার হওয়ার আগে তার রাঁধুনি হওয়ার ভীষণ শখ ছিল, কিন্তু জয়বাবুর কাছে টাকার অভাব না থাকায় সে নিজের জন্য একটা ধাবা খোলে আর সেই ধাবায় বিভিন্ন ধরনের রান্না বান্না করে বিক্রি করতে শুরু করে। কিন্তু জয়বাবুর রান্না করার শখ থাকলেও তার হাতে রান্না করা খাবারের স্বাদ মোটেই ভালো হয় না, ফলে সেই ধাবা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। তারপর থেকে ধাবাটা একটা পরিত্যক্ত জমি হিসেবেই পড়ে থাকে। আর জয়বাবু টাকা খরচা করে প্রমোটিং এর ব্যবসা শুরু করে। রতন সেই ধাবাটা চালু করার জন্য তার বউকে নিয়ে জয়বাবুর সঙ্গে কথা বলতে যায়।
কিরে রতন, কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো। আগে তো কত আমার সাথে আড্ডা মারতিস, কিন্তু এখন আমি প্রমোটার হওয়ার পর তুই তো আমার সাথে আর দেখাই করছিস না, কোনো যোগাযোগও তো রাখিসনি। আমি বুঝতে পারি আমি আসলে বড় লোক তো, তাই তুই হয়তো নিজেকে আমার সামনে ছোট মনে করিস। যাই হোক বল, আজকে কি দরকার আমার কাছে এসে মুখ দেখাচ্ছিস? বল বল। না না ভাই, এরকম ভাবে কথা বলিস না। আসলে আজকে আমার সেরকম বিশেষ কোনো দরকার নেই, প্রয়োজন হলো আমার বউয়ের। হ্যাঁ জয়দা, রতন ঠিকই বলেছে। আমি রতনের কাছ থেকে শুনেছি তোমার ধাবাটা বন্ধ হয়ে গেছে। তুমি যদি তোমার ধাবাতে আমাকে ডিম বিরিয়ানি রান্না করে বিক্রি করতে দাও তাহলে আমাদের খুব উপকার হবে, কারণ আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। একই কথা বৌদি, তোমরা এরকম মন খারাপ করো না। আমি নিশ্চয়ই আমার ধাবায় তোমাকে ডিম বিরিয়ানি রান্না করতে দেবো, কিন্তু আমার মাস গেলে 15,000 টাকা ভাড়া চাই, আর অগ্রিম 5,000 টাকা দিতে হবে, কারণ এখনকার দিনে বন্ধু হোক কিংবা শত্রু, কেউ কাউকে ফ্রিতে কোনো উপকার করে না। ধাবার ভাড়া মাস গেলে 15,000 টাকা শুনে রতন এবং তৃপ্তি দুজনেই ভয় পেয়ে যায়, কারণ তাদের মাসিক ইনকাম 15,000 টাকা থেকে প্রায় 3 গুণ কম। জয়দা, আমরা মাস গেলে 2,000 টাকার বেশি 1 টাকাও তোমাকে ভাড়া দিতে পারবো না। তুমি বিশ্বাস করো, আমাদের যখন বিরিয়ানি বিক্রি শুরু হয়ে যাবে তখন আমরা ঠিকঠাক ভাবে ভাড়া দেব। দয়া করে তুমি আমাদের ডিম বিরিয়ানি বিক্রি করতে ধাবাটা দিয়ে দাও। যা ভাগ এখান থেকে। তখন থেকে দেখছি নাকে কান্না কেঁদেই যাচ্ছে। লোকজনের বয়ে গেছে ধাবায় এসে ডিম বিরিয়ানি খেতে, শখ কম না। আমার বন্ধ ধাবার দিকে চোখ দিলে তো চোখ তুলে নেবো বলে দিলাম। ফুটপাতে ঘুরে ঘুরে ডিম বিরিয়ানি বিক্রি কর, দেখবি ভালো বিক্রি হবে। আর তাতেও যদি না হয় তাহলে তো ছোট ছেলেকে আমার বাড়িতে চাকর হিসেবে রেখে যা, তারপরে তোকে বিরিয়ানি বিক্রি করার জন্য ধাবাটা দেওয়ার কথা ভাবতে পারি। জয়বাবুর এরকম অপমান তৃপ্তি এবং রতন কিছুতেই সহ্য করতে পারে না। তারা স্বপ্নেও ভাবে না যে নিজের ছেলেকে প্রমোটারের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিজেরা ডিম বিরিয়ানি বিক্রি করার জন্য ধাবা খুলবে। তাই তারা দুজনেই চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে ফিরে যায়। এভাবেই প্রত্যেকদিন তাদের বিরিয়ানি বিক্রি করার স্বপ্ন ভাঙতে থাকে। একদিন হঠাৎ করে রতনের একটা ঠেলাগাড়ির দিকে চোখ পড়ে। জয় আমাদের অপমান করে তাড়িয়ে দিলেও ও কিন্তু একটা কথা ঠিকই বলেছে, যে ফুটপাতে ঘুরে ঘুরে ডিম বিরিয়ানি যদি বিক্রি করা যায় তাহলে ভালো টাকা রোজগার করা যাবে। সুতরাং তৃপ্তি, তুমি আজ থেকে ঠেলা গাড়িতে করে নিজের ডিম বিরিয়ানি বিক্রি করা শুরু করবে, কেমন? রতন রাস্তার ধারে পড়ে থাকা ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে বাড়ির সামনে নিয়ে আসে। দুজনে মিলে সেই ঠেলাগাড়ি সুন্দর করে পরিষ্কার করে তাতে রং করে। পুরানো ঠেলাগাড়ি দেখতে একেবারে নতুনের মতো হয়ে যায়। পরের দিন থেকে তৃপ্তি বাড়িতে বসে সুন্দর করে ডিম বিরিয়ানি রান্না করে। রতন এবং তৃপ্তি দুজনে মিলে সেই ডিম বিরিয়ানির হাড়ি ঠেলাগাড়িতে তুলে নেয়। তারা দুজনে সেই ডিম বিরিয়ানির ঠেলাগাড়ি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। ডিম বিরিয়ানি খেয়ে নাও, ডিম বিরিয়ানি। শীতকালে মাত্র 40 টাকায় গরম গরম ডিম বিরিয়ানি। আমাদের ডিম বিরিয়ানির ঠেলাগাড়ি একেবারে নতুন, তাই একটা ডিম বিরিয়ানি খেলে আরেকটা ডিম বিরিয়ানি ফ্রি ফ্রি ফ্রি। পথ চলতি লোকজনের এরকম ধরনের অভিনব প্রচার শুনে সকলেরই তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করে, আর তারা ঠেলাগাড়ির সামনে এসে ভিড় জমায়। কিছুদিনের মধ্যে তৃপ্তি আর রতনের ঠেলাগাড়িতে বিক্রি করা ডিম বিরিয়ানি বেশ বিখ্যাত হয়ে ওঠে। এমনকি তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানি এতটাই সুস্বাদু হয় যে সেই স্বাদের কাছে সব বড় বড় রেস্টুরেন্টের চিকেন মটন বিরিয়ানি পর্যন্ত ফেল করে যায়। বিশেষ করে চরণবাবুর বিরিয়ানি ধাবা মশা মারতে শুরু করে, আর তার ধাবার সামনে তৃপ্তির ঠেলাগাড়ির ডিম বিরিয়ানি রমরমিয়ে চলতে থাকে। ইস, তখন তৃপ্তিকে অপমান করে না দাঁড়ালেই ভালো হতো। এখনো কি সুন্দর ডিম বিরিয়ানি বিক্রি করে আমার থেকেও বেশি টাকা রোজগার করছে। দেখি একবার ওর সাথে গিয়ে কথা বলি, যদি বেশি টাকা দিয়ে ওকে আবার রাঁধুন হিসেবে রাখতে পারি তাহলে আমার ব্যবসার নৌকা আবার চলতে শুরু করবে। চরণবাবু তৃপ্তির কাছে গিয়ে তাকে বিরিয়ানির রাঁধুনি হিসেবে রাখতে চাইলেও তৃপ্তি একেবারেই রাজি হয় না, কারণ তৃপ্তি এখন চরণবাবুর থেকে অনেক গুণে বেশি টাকা রোজগার করছিল। তাই চরণবাবু লজ্জায় মুখ নিচু করে থাকে। কেন চরণদা, আপনার বড় রেস্টুরেন্টের বিরিয়ানি রান্না করার শেফ ফেল করে গেল, এখন আপনাকে আবার সে আমার পায়ে এসে পড়তে হয়েছে? সময় কখন পরিবর্তন হয়ে যায় কেউ জানতে পারে না, তাই অপমান করার আগে দুবার চিন্তা করবেন। না না, আমার খুব ভুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি যে আমার খারাপ ব্যবহারের জন্য রেস্টুরেন্টের গ্রাহক কমে যাচ্ছে, কিন্তু তুমি বিরিয়ানি রান্না করতে বলে সেই সব গ্রাহকরা আমার ধাবায় ভিড় করতো, আর এখন সেই সব গ্রাহকরা তোমার কাছ থেকে ডিম বিরিয়ানি খেতে যাচ্ছে। আর আমার ধাবার সেব একদমই ভালো বিরিয়ানি রান্না করতে পারছেও না। তুমি আমার ধাবায় বিরিয়ানি রান্না করবে, চলো, আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো। আমি আমার নিজের ডিম বিরিয়ানির ব্যবসা ছেড়ে কিছুতেই ধাবায় আর ফিরে যাব না। আপনি এখন এখানে দাঁড়িয়ে থেকে আমার রোজগারটা নষ্ট করবেন না। নিজের ব্যবহার ঠিক করুন, তারপর রাঁধুনি রাখার কথা চিন্তা করবেন। আপনি ভাবলেন কি করে যে আমি ডিম বিরিয়ানি রান্না করে ছেড়ে আপনার রাঁধুনি হিসেবে আবার কাজ করব? চরণবাবু আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুদিনের মধ্যেই তার বিরিয়ানির ধাবা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
অন্যদিকে তৃপ্তির ডিম বিরিয়ানির ব্যবসা একেবারে ফুলে ফেপে ওঠে। এমনকি প্রমোটার জয়বাবু, যে কিনা তৃপ্তি এবং রতনকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তার 2 ছেলে মেয়ে পর্যন্ত তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানির ফ্যান হয়ে যায়। তাই জয়বাবু নিজে থেকে একদিন তৃপ্তির কাছে এসে তার নিজের বন্ধ হয়ে পড়ে থাকা ধাবাতে তৃপ্তিকে ডিম বিরিয়ানি বিক্রি করার কথা বলে। না জয়দা, এখন আমার আর আপনার কোনো উপকারের প্রয়োজন নেই। আর হ্যাঁ, আমি নিজে রোজগার করা টাকা দিয়ে একটা বিরিয়ানির ধাবা খুলতে চলেছি। সেই ডিম বিরিয়ানির ধাবাতে আমার কর্মচারীর প্রয়োজন আছে। আপনি যদি পারেন তাহলে কর্মচারী হিসেবে যোগদান করতে পারেন। আমি মাস গেলে টাকা দেব। এরকম অপমান শুনে জয়বাবু সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যেই তৃপ্তি এবং রতন তাদের ডিম বিরিয়ানির ধাবা খোলে। তাদের ধাবায় গ্রাহকেরা ডিম বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে উপচে ভিড় করতে থাকে। তৃপ্তির জীবনে আর কোনো রকমের কষ্ট থাকে না। তাকে আর কারোর কাছে ভিক্ষা চাইতেও হয় না। এমনকি যারা তাকে একদিন অপমান করেছিল, তারা সকলেই নিজেদের মনে মনে ভুল বুঝতে পারে। কিন্তু ভুল বুঝেও কোনো লাভ হয় না, কারণ তৃপ্তি ততদিনে নিজের ডিম বিরিয়ানির ব্যবসা সারা শহরে ছড়িয়ে দিয়েছিল। সকলে চিকেন মটন বিরিয়ানি খাওয়া ছেড়ে একমাত্র তৃপ্তির হাতে তৈরি করা ডিম বিরিয়ানি খেতে চায়। এভাবে তৃপ্তি রমরমিয়ে ডিম বিরিয়ানি বিক্রি করে পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বাস করতে থাকে। তোমরা সবাই খুব ভালো থেকো। আমি এত তাড়াতাড়ি কাজে ফিরতে চাইনি, কিন্তু আমার ছুটির মেয়াদ শেষ হয়ে এসেছে। দেশের কাজে নিযুক্ত হয়ে এই ছোট ছোট কারণে দেশকে আর অবহেলা করতে পারবো না। তাই যতই দুঃখ হোক, যতই কান্না পাক, আমাকে আজকে যেতেই হবে। এই সবেমাত্র কয়েকদিন হলো এই বাড়িতে এলে তুমি, এরই মধ্যে বাড়ি ফাঁকা করে তুমি চলে যাবে? তুমি আসতেই বাড়িটা কেমন যেন ভরে উঠেছিল। তুমি চলে গেলে বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। আমি যখন বাপের বাড়ি যাই তখন তো এমন আমার শাশুড়ি মা কখনো বলে না। যেই সরকারি চাকরি করা বৌমা পেয়েছে তখনই আমি খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, সবই বুঝি। এসব বলে ওর মন ভেঙে দিও না মা, ওকে হাসি খুশি বিদায় দাও। চলো কুসুম, তোমার ট্রেন এসে যাবে, দেরি হয়ে যাচ্ছে। কুসুম একজন ফৌজি ছিল। তার বিয়ের কয়েকদিন পরেই সে দেশের সীমান্তে চলে যায় ডিউটি দিতে। তার বিয়ের আগে চাকরি করা নিয়ে কারোর কোনো সমস্যা না থাকলেও সে কাজে যাওয়ার পর থেকেই তার শাশুড়ি মা এবং জায়ের বাড়ির কাজকর্ম করা নিয়ে নানান রকমের সমস্যা শুরু হয়। এইভাবে আমি আর একা একা হেসেল ঠেলতে পারবো না। আমি কি মানুষ নই? নিজের কাজে একটু সাহায্য পাবো বলেই তো সুমন্তের বিয়েটা দিতে চেয়েছিলাম। এখন দেখছি ওর বিয়ে দেওয়ার পরে আমার কাজ একটুও কমলো না। কি আর করবো বলো, আমার ছোট ছেলে যে খুঁজে খুঁজে এমন এক মহান দেশপ্রেমিক বৌমা নিয়ে আসবে, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। বিয়ে দেওয়াটাই সার হয়েছে। এখনো আমার ছেলেটা তো একা একাই ঘুরে বেড়ায়। এসব মেয়েদের জন্যই ছেলেরা এদের বিশ্বাসঘাতকতা করে। এখন যদি সুমন্ত আপনার ছোট বৌমাকে ভুলে গিয়ে অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে কি আপনি সুমন্তকে দোষ দিতে পারবেন? তা যা বলেছো, মেয়ে হয়েছে ঘরের কাজ করবে, সেলাই করবে, রান্না করবে, তা না ছেলেদের মতো জামা কাপড় পরে দেশের সীমান্তে বন্দুক নিয়ে লড়াই করবে। আর এতই যখন দেশপ্রেমী, তাহলে বিয়েটা করলো কেন বলো তো? তাদের সমালোচনার বহর দেখে সুমন্ত বিরক্ত হয়ে সেখানে এসে বলে, অনেকক্ষণ থেকে তোমাদের বাজে বাজে কথা শুনছি, কি লাভ হচ্ছে এসব বলে? তোমরা তো মেয়ে, তোমরা রান্না বান্না, সেলাই, ঘরের কাজ সবই তো পারো, কিন্তু তাও একটা সংসার সামলাতে তোমাদের আরো একজনের অভাব অনুভব হচ্ছে। কিন্তু ওদিকে কুসুমকে দেখো, কিরকম ঠিক কঠিন পরিস্থিতিতেও তার বড় সংসার অর্থাৎ তার দেশকে সামলাতে একটুও পিছুপা হচ্ছে না। দেখেছেন তো মা, বউ কেমন ভাবে তৈরি করে রেখে দিয়ে গেছে। ওর বউকে একটু কথা শুনিয়েছি বলে আমাদের দুজনকে কত নাই কিছু বলে দিল। যেই শিক্ষা তোমরা এত বছরে দিতে পারলে না, সেই শিক্ষাও বিয়ের কয়েক মাসের মধ্যে আমাকে দিয়ে দিল। আরো কয়েকদিন থাকতে পারলে তোমাদেরও শিখিয়ে দিত। আমার আর এই অপমান সহ্য হচ্ছে না। কিন্তু মা, আপনি আপনার ছেলেকে বোঝান, আর এটাও ওকে বলে দিন, বিয়ে করা মানে শুধু একজনকে নিয়ে জীবন কাটানো নয়, একটা গোটা সংসারের দায়িত্বও নিতে হয়। তুই অনেকক্ষণ থেকে অনেক বড় বড় কথা বলছিস, আমি কিচ্ছু বলছি না। কিন্তু এখন আমি যেটা বলবো তোকেও সেটা শুনতে হবে। বর্ষা কিন্তু এসে গেছে, তুই জানিস প্রত্যেক বর্ষাকালে আর কোথাও জল জমুক বা না জমুক, আমাদের বাড়ির সামনে আর ভেতরে জল জমে যায়, আর কেমন কেলেঙ্কারি হয় সেটা তো তুই ভালো করে জানিস। তাই এবার ছোট বৌমাকে ডেকে নে। জল জমলে সব কাজ বড় বৌমা একা একা করতে পারবে না। ডিউটির মাঝখানে এভাবে কাউকে ডাকা যায় না বলে সুমন্ত অনেকবার তার পরিবারকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা কিংবা বৌদি কেউই কোনো কথা শোনে না।
তারা সুমন্তকে বাধ্য করে কুসুমকে ফোন করার জন্য। আমি আর কি বলবো বলো, এখন মনে হচ্ছে আমার তোমাকে বিয়ে করে এইভাবে বিপদে ফেলা উচিত হয়নি। তুমি একা থাকলে শান্তিতে অন্তত দেশের সেবা করতে পারতে। আমি দেশের সেবা, দশের সেবা দুটোই করি, কিন্তু আমি আরো যাদের সেবা করার দায়িত্ব নিয়েছি তাদের সেবাও তো আমাকেই করতে হবে, তাই না? তুমি একজন ফৌজি হয়ে এভাবে হঠাৎ করে ছুটি নিয়ে কিভাবে আসবে কুসুম? এতে করে তো তোমার কাজের জায়গায় রেপুটেশন নষ্ট হবে। তো কত কাঠখড় পুড়িয়ে আর্মিতে জয়েন করেছো মনে আছে তো? এখন এখানে বর্ডারে পাহারা দেওয়া ছাড়া আর অন্য কোনো কাজ নেই। এখন পরিবেশ বেশ শান্ত। আমি ছুটির জন্য আজকেই দরখাস্ত দেব। যদি হয়ে যায় তাহলে পরের সপ্তাহতেই আমি বাড়ি চলে যাব। এই বলে কুসুমও ফোন রেখে দেয়। কয়েকদিনের মধ্যেই সে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। তাকে ফিরে আসতে দেখে সবাই খুশি হলেও তার যা ঋতিকা খুশি হতে পারে না। কুসুমকে নিয়ে সবাই যে মাতামাতি করে এটা সে একেবারেই পছন্দ করে না। এরই মধ্যে হঠাৎই ভারী বৃষ্টি শুরু হয়ে যায়। তাদের পাশের নদীর বাঁধ ভেঙে তাদের বাড়ির সামনে রাস্তায় চারিদিকে জল ভরে যায়। তারা সবাই মিলে ঘর থেকে জল পরিষ্কার করতে থাকে। অনেকক্ষণ কাজ করার পর কুসুম খুবই হাঁপিয়ে যায়। এই নাকি তুমি এক মহান ফৌজি, আর এটুকু জল তুলেই হাঁপিয়ে গেলে? ভারী ভারী বন্দুক তুলতে কষ্ট হয় না, তাই তো? ঘরের কাজ করতেই তোমার যত কষ্ট। সেটা নয় গো দিদি ভাই, এই কাজের থেকে বর্ডারে আমার কাজ অনেক কঠিন, কিন্তু ওখানে তো এত জল থাকে না, তাই কষ্টও হয় না। এখানে এত জল ঘেটে গা হাত পা খুব ব্যথা করছে। মিথ্যাবাদী ছলের অভাব হয় না, বুঝলে? বরফে পা ঢুকিয়ে বসে থাকতে পারো, আর একটু ঘরের কাজ করতে গিয়ে জলে পা ডোবাতেই পা ব্যথা হয়ে গেল। যত সব। ছাড়ো ছাড়ো, ওরকম রোগীদের মতো করে কাজ করতে হবে না। এইভাবেই ঋতিকা কুসুমকে নানান রকমের কথা শোনাতে থাকে। এইভাবেই আরো দু একদিন কাটে। বৃষ্টি কমার বদলে যেন বাড়তেই থাকে। তাদের ঘরের চারিদিকে জল ঢুকে খাওয়া দাওয়া, রান্না বান্না প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু এরকম অবস্থাতেও কুসুম আর ঋতিকা কাজ থামাতে পারে না। কুসুম একটু বিশ্রাম নিতে গেলেই ঋতিকা তাকে বাধা দেয়। কুসুম আর ঘরের কাজ করতে না পেরে খুবই ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না দিদি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। তুমি একটু একাই করে নাও বাকিটা, প্লিজ। আমি হাত জোর করে অনুরোধ করছি। যত বীরত্ব তোমার বাড়ির বাইরেই আসে, তাই না? চুপচাপ যেটা বলছি করো। আমি কি তোমাদের সকলের মাহিনা করা চাকর নাকি, হ্যাঁ, যে আমি সব কাজ একা একাই করব? তুমি সবসময় একই জিনিস কেন বলো ওকে? ও কি কম খাটছে? আমি বললেই তো মা তোমাকে খারাপ বলবে, কিন্তু তুমি এইভাবে প্রত্যেকদিন ওকে জোর করছো, আমার ভালো লাগছে না। ওকে একটু বিশ্রাম করতে দাও, ততক্ষণ না হয় আমি করে দিচ্ছি। মেয়েটা কাজ থেকে ফিরে একটু রেস্ট পাইনি, এখনো তো একটু ঠিক করে খেতেও পাইনি। বাড়িটা তো তোদের সবার, মিলেমিশে সবাই কাজ করবি, তাহলেই তো তাড়াতাড়ি হয়ে যায়। এত অশান্তি কেন হচ্ছে? তোদের সবার যখন এত অসুবিধা হচ্ছে, তোরা চলে যা। তোদের কারোর কিছু করতে হবে না, সব আমি একাই করে নিচ্ছি। নন্দা দেবীর কথা শুনে সবাই লজ্জা পেয়ে যায়। কুসুমের খুব অসুবিধা হওয়া সত্ত্বেও সে মুখ বুজে ঘরের কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎই আবার কুসুমের আর্মি ক্যাম্প থেকে ফোন আসে। কুসুম, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ফিল্ডে চলে এসো, দরকার আছে। আমি জানি তোমার ছুটির মেয়াদ শেষ হয়নি, কিন্তু এখানে তোমার খুব দরকার। যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। এই বর্ষাকালটা আমার একটু অফ লাগবে স্যার। আপনি একটু অন্য কাউকে বলে ম্যানেজ করতে পারবেন না? তাহলে আমার খুব সুবিধা হতো। একটু দেখুন না স্যার, প্লিজ। তোমার এত সাহস বেড়ে গেল যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? দরকার না হলে আমি কি তোমাকে ফোন করতাম? দেশের এবং দশের সেবা না করে তুমি এখন সংসার করবে? এতই যখন সংসারের কাজ করার ইচ্ছা, তাহলে একটা রেজিগনেশন লেটার পাঠিয়ে দাও, আমি সই করে দেবো। আই এম সরি স্যার, আমি কালকেই বেরিয়ে যাব। আমার কথার অন্যথা হবে না, আমি কথা দিচ্ছি। কাল নয়, আজই বেরিয়ে পড়ো। কাল সকালের মধ্যে পৌঁছাতে হবে তোমাকে, আমাকে যেন আর কোনো রকম ভাবে ফোন করতে না হয়। এই বলে মেজর মুকেশ ফোন রেখে দেয়। কুসুম জানিয়ে দেয় তাকে আবার কাজে ফিরে যেতে হবে। কুসুমের থেকে এই কথা শোনার পরেই ঋতিকার আরো অনেক রাগ হয়। ব্যাস হয়ে গেল, আবার কি? চলে যাও, আমি তো আছি। বিনা পয়সা ঝি, তাই না? আমি সব করে নেব। এত বছর বর্ষাকালে আমিই সব করেছি, এবারও আমিই করে নেব। কেন যে মাকে বলেছিলাম সুমন্তর বিয়ে দিতে কে জানে। তার থেকে কয়েকটা টাকা দিয়ে একটা কাজের মাসিকে রাখলে সুবিধা হতো। আমি কি করব বলো দিদি ভাই, আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি। একদিকে স্যার এভাবে বলছেন, একদিকে তুমি এভাবে বলছো। তুমি তো আমার বাড়ির লোক, তুমি অন্তত আমার কথাটা বোঝো। কেন আমি বুঝবো কেন? ওটা তো তোমার বৃহত্তর সংসার, এতই বড় সংসার যে এই সংসারের কথা তোমার আর মনে থাকে না। আমি যতক্ষণ এখানে আছি
ততক্ষণ আমি তোমার হাতে হাতে কাজ করে দিচ্ছি, দরকার হলে তুমি একটু বিশ্রাম করো। আমি সমস্ত কাজটাই করে দিচ্ছি, কিন্তু আমাকে বর্ডারে যাওয়া থেকে আটকিও না দিদি। আমার কাজটা চলে গেলে আমি তো পাগল হয়ে যাব। অনেক কষ্ট করে এই কাজটা পেয়েছি, অনেকদিন অনেক পরিশ্রম করে। কেউ তোমাকে কাজ ছাড়তে বলছে না, তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও, আর কিছু খেয়ে নেবে চলো, তারপর জিনিসপত্র গুছিয়ে নেবে। আমি রাত্রে তোমাকে ট্রেনে তুলে দেবো। এই রে, কুসুম বলল আমি বিশ্রাম করলে ও সব কাজ করে দেবে, আর সুমন্ত ওকে নিয়ে চলে যাচ্ছে। না না, নিয়ে যেতে দেওয়া যাবে না। ঠিক আছে কুসুম, তুমি যাও, আমি আর কি বলবো। তুমি আমাকে বিশ্রাম করতে বললে ভেবে আমি একটু আনন্দ পেলাম, কিন্তু আমি বুঝিনি এই আনন্দ ক্ষণস্থায়ী ছিল। যাও, তুমি বিশ্রাম করো, আমি জল পরিষ্কার করে দিচ্ছি। ঋতিকার কথা শুনে কুসুমের খুব খারাপ লাগে। সে প্রচন্ড ক্লান্ত শরীর নিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে জল বের করতে থাকে। অন্যদিকে ঋতিকা নিজের ঘরে গিয়ে আবার আরাম করে। সমস্ত কাজ শেষ করে কুসুম নিজের ব্যাগ গুছিয়ে বর্ডারে যাওয়ার জন্য তৈরি হয়। তুমি ঠিক আছো তো কুসুম? তোমার চোখ মুখ দেখে তো আমার খুব ভয় করছে। তোমার একটু ঘুম দরকার, একটু ভালো করে খাওয়া দরকার। আমি চাইনি তোমাকে বর্ষার মধ্যে বাড়িতে ডাকতে। আই এম সরি কুসুম। তুমি সরি বলছো কেন? আমি একদম ঠিক আছি। আমি ট্রেনে উঠে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নেব, আর ট্রেনেই খেয়ে নেব। কাল সকাল থেকেই ডিউটি, কোনোভাবে দেরি করাই যাবে না। তুমি বাড়ি যাও, আর সবার খেয়াল রেখো, কেমন? আমি আসি তাহলে। এই বলে কুসুম ট্রেনে উঠে পড়ে। সুমন্ত মন খারাপ করে কুসুমকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কুসুম ট্রেনে উঠে অল্প কিছু খেতেই তার চোখ জুড়ে আসে। কখন যে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে তার কোনো হুঁশই থাকে না। হঠাৎ ট্রেন কামরায় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভাঙে। সে উঠে দেখে ৩-৪ জন দুষ্কৃতী তাদের ট্রেনের কামরায় ঘুরঘুর করছে। তাদেরকে দেখেই কুসুম তার বন্দুকটা হাতে নিয়ে এগিয়ে আসে। কুসুমকে দেখেই দুষ্কৃতীরা হাসতে থাকে। বন্দুক ধরে দাঁড়াতে পারছে না, আর এনেকে আমাদের আটকাবে। আপনি কি একটু ঘুমিয়ে নিন ম্যাডাম, এত খাটনি করতে হবে না। আমি যতক্ষণ 100% জ্ঞানে আছি ততক্ষণ আমি আমার দেশের কিংবা দেশবাসীদের কারোরই কোনো ক্ষতি করতে দেব না। তাতে আমি যদি মরেও যাই তাও আমার জন্য সেটা গর্বের হবে। এই বলে কুসুম একাই ৩-৪ জন দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে একাই সবাইকে ঘায়েল করে দেয়। দুষ্কৃতীদের সাথে হাতাহাতিতে কুসুম খুবই গুরুতরভাবে আহত হয়। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ট্রেনের কয়েকজন তাকে এক জায়গায় শোয়ার ব্যবস্থা করে দেয় এবং রেল পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেয়। পুলিশ সেখানে এলে দুষ্কৃতীদের আটক করে আর নিকটবর্তী স্টেশনের হসপিটালে কুসুমকে ভর্তি করে। পরের দিন সকালে সুমন্তর ফোনে মেজর মুকেশের ফোন আসে। আপনার স্ত্রী একজন সাংঘাতিক মহিলা, বরফে পা রেখে রেখে পায়ের পাতেই পছন্দ ধরেছে। সেই কথা ও নিশ্চয়ই আপনাদের বলেনি, তাই না? আর ওই পানি আবার জলও খেটেছে। এত ব্যথা এত কষ্ট থাকা সত্ত্বেও কিছুই বলেনি। আর কাল ঘুমের ঘরে টলতে টলতে ট্রেনের মধ্যে 4 জন দুষ্কৃতীকে ঘায়েলও করেছে, তাও একা হাতে। ওদের ধরার জন্যই ওকে তাড়াহুড়ো করে এখানে ডাকছিলাম। সে দরকার তো ফুরিয়েছে ঠিকই, এবার ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন। ওর ট্রিটমেন্ট দরকার, খেয়াল রাখবেন যেন আর কোনো জল না ঘাটে। এত কিছু হয়ে গেছে আমি কিছু জানতেই পারিনি। আমাকেও কখনো ভুলেও কোনো কথা জানতে দেয়নি। এত কষ্ট সহ্য করে মেয়েটা এইভাবে কাজ করে গেল, আমি কিছু করতেও পারলাম না। আমার ভেবেই নিজের ওপর রাগ হচ্ছে। সত্যি সাংঘাতিক মেয়ে একটা, বাপরে বাপ। কাল রাত ওই অসুস্থ অবস্থায় কিভাবে ফাইট করলো ভাবুন একবার। মেজর মুকেশের কথা শুনে সুমন্ত যেমন আনন্দ পায় তেমনই কষ্ট পায়। সে এই সমস্ত কথা তার পরিবারকে জানালে তারাও খুবই অনুশোচনা করে। আমি কালকেই মেয়েটাকে কত কষ্ট দিলাম, আমি সত্যিই খুব খারাপ। আমাকে ওর কাছে নিয়ে চলো সুমন্ত, আমি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবো। আমাকে প্লিজ নিয়ে চলো। তারা সবাই কুসুমকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। ঋতিকা কুসুমের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তাকে বাড়িতে ফিরিয়ে এনে ঋতিকা নিজে দিনরাত কুসুমের সেবা করে তাকে সুস্থ করে। আবার সময় মতো কুসুম দেশের কাজে নিয়োজিত হয়ে পড়ে।